সেদিনের স্মৃতি যদি আমি বলতে চাই তাহলে আমাকে 17 তারিখ রাতের স্মৃতিটা থেকে শুরু করতে হয়। জি। কারণ 17 তারিখ মানে গত বছর 17ই জুলাই, সেদিন তো আপনারা সবাই জানেন 10ই মহরম ছিল, সেদিন বন্ধ ছিল সবকিছুই। তো আবার আমার ভাইয়ার কলেজও অফ ছিল এবং ভাইয়ার ইয়ার ফাইনাল এক্সাম চলছিল সেই টাইমে। তো সে 15 জুলাই লাস্ট এক্সাম দেয় এবং তারপর থেকে তো দেশের পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে যায়, যার কারণে সব স্কুল কলেজ অফ করে দেওয়া হয়। তো আমরা যেটা জানতে পারি যে ও যে মানে 18 জুলাই যে প্রোটেস্টে গিয়েছে আমরা সেটা জানতাম না, লুকিয়ে গিয়েছিল। হ্যাঁ, এবং ও 16 জুলাইতেও ছিল রাজপথে, সেটাও আমরা জানতাম না। এই সব কিছুর ইনসিডেন্টের পরে আমরা জানতে পারি। আর আমি যেটা বলছিলাম 17 জুলাইয়ের কথা, 17 জুলাইয়ের স্মৃতি হচ্ছে আমরা মানে ফ্যামিলি মেম্বার, আমাদের ফ্যামিলিতে তো 4 জন, আমি, আমার বড় ভাই ছিল, আমার মা বাবা, তো 4 জন বসে একসাথে ডিনার করা, সেটাই আমাদের লাস্ট স্মৃতি ছিল সেদিন রাতে। তো সেদিন আমরা যে যার মতোই, ভাইয়া চলে যায় তার রুমে, আমি আমার রুমে চলে যাই, মা বাবা তাদের রুমে চলে যায়। তো এইভাবে আমরা ঘুমাতে চলে যাই। তো তারপরের দিন সকালে 18 জুলাই, সেদিন আমি ঘুম থেকে উঠি 9:30টায়। তারপর আমি যখন ঘুম থেকে উঠি, বাবা সেদিন 10টার দিকে সে অফিসে যাচ্ছিলেন। তো তখন আমি সেদিন বাবাকে মানে একটু বাধা দিই যে আমার মানে সেদিন আমার সকাল থেকে মানে তার আগের দিন রাত থেকে আমার মনটা খুব ডাকছিল। হ্যাঁ, মানে আমার মানে এরকম আমি নিউজ দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় যে আসলে 18 জুলাই একটা ভয়াবহ হতে যাচ্ছে, এই দিনটা মানে ইতিহাসের কালো অধ্যায় হতে যাচ্ছে। যেমন আমরা 1971 সালের 25শে মার্চ এর ঘটনা আমরা শুনেছিলাম যে একটা কালো রাত্রি হিসেবে সেটা ইতিহাসে পরিচিত। আমি এরকম অনেক পোস্ট পড়ছিলাম, যার কারণে আমার মধ্যে একটা মানে ভয় কাজ করছিল। তো সেদিন যার কারণে আমি আমার বাবাকেও সেদিন অফিসে যেতে অনেকবার বারণ করি, তাকে বলি বাসায় থাকতে। কিন্তু বাবা তারপরে সেদিন মনে করে যে আমি তো এরকম অনেকবারই তাকে অনেক সময় তাকে এরকম অফিসে যেতে না করি, কারণ বাবা বাসায় থাকলে আমার ভালো লাগে। তো সেটা সে মনে করে সে বললো যে আচ্ছা আমি আজকে তাড়াতাড়ি চলে আসবো। তারপরে সে চলে গেল। তো মানে বাবা যখন অফিসে যায় তখনও মানে ভাইয়া ঘুমাচ্ছিল, বাবা 10টার দিকে বেরিয়ে যায়। তো তারপরে সকাল 10:30 নাগাদ ভাইয়ার একটা কল আসে এবং কলটা দিয়েছিল আমার ভাইয়ার একটা ফ্রেন্ড জিদান ভাইয়া। সে কল দেওয়ার পরই ভাইয়া তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে, তো উঠে সে ফ্রেশ হয়ে গোসল করে সে কোনো মতো নাস্তা করে সে কলেজের ব্যাগ কাঁধে নিয়ে আম্মুকে সালাম দিয়ে 11:30টার দিকে বাসা থেকে বের হয়ে যায়। আচ্ছা, বের হওয়ার আগে আম্মু অবশ্য তাকে অনেকবার বারণ করেছিল যে সে দেশের অবস্থা ভালো না, যেও না, আজকে তুমি কোথায় যাচ্ছ, এরকম অনেক নিউজ দেখছি টিভিতে, ভালো না, তুমি আজকে কেন বের হবা। তারপর ও বলতেছে যে ওর কলেজে ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে, ওর নাকি কাজ আছে। তো তারপরে এগুলি বলে ও গেছে। তা আম্মু অনেকবার না করছে, ও শুনে নাই। তো তারপরে ও গেল 11:30টার দিকে। তারপর কিছুক্ষণ পর 12:30টার দিকে আম্মু একবার কল করে ভাইয়াকে। তো 12:30টায় যখন কল করে সে ধরে না। তারপরে আবার একটার একটু পরে কল করা হয়। তো একটার একটু পর কল করার পর ভাইয়া কল ধরার পর আম্মু বলে যে তুমি কোথায় আছো, এখানে আমাদের মানে আমরা যেখানে আমাদের বাসা হচ্ছে বেইলি রোডে, তো সেখানেও মানে চারদিক থেকে আমরা নানা রকমের অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, বা মানে গুলি ছুটছিল, এরকম মানে আমাদের মনে একটা আতঙ্ক কাজ করছিল। তো যার কারণে আম্মু ভাইয়াকে ফোনে বলে যে তুমি কোথায় আছো, তাড়াতাড়ি বাসায় চলে আসো। তারপর ও বলে যে ও ধানমন্ডি 27-এ রাপা প্লাজার সামনে লুকিয়ে আছে। এটা বলে তারপর ফোনটা কেটে যায়। তো তারপরে আবার আম্মু কল করে অনেকবার, কিন্তু তারপর ভাইয়া ফোন ধরে না, মানে একটার একটু পরে কল করে আম্মু। এরপরের ঘটনার মানে আপনারা কখন জানতে পারেন যে ফাইয়াজ নেই? আমরা জানতে পারি, আমি আর আম্মু জানতে পারি 3টার দিকে। আর 2:30টার দিকে ভাইয়ার আসলে গুলিটা লাগে হচ্ছে 1:45 থেকে 2:15টার ভিতর। তো তারপরে 2:30টার দিকে ভাইয়ার একটা ফ্রেন্ড কল করে বাবাকে জানায়, বাবা সেই টাইমে ছিল অফিসে। তো বাবা 2:30 বাজে জানার পর সে বাসায় আসে। বাসায় এসে আমাদেরকে গাড়ির চাবি আর কাগজ দিয়ে যায়, বললো যে ভাইয়া গুলিবিদ্ধ হয়েছে, আমি সিটি হসপিটালে যাচ্ছি, তোমরা রেডি থেকো, গাড়ির চাবি রেখে যাচ্ছি, যদি
যদি দরকার হয় তাহলে আমি ফোন করে এরপরে জানাবো আপনার তোমরা বাবার এসো। কাছ থেকে একটু শুনি, জনাব শহীদুল ইসলাম, আপনার কাছে এরপরের ঘটনা একটু জানতে চাই। আপনি তো অফিসে ছিলেন, আপনি সকাল 10টায় বেরিয়ে গেছেন, যেভাবে আপনি নিয়মিত অফিসে যান। তো আপনি 2:30টার দিকে আপনার মানে ফাইয়াজের বন্ধু ফোন করে আপনাকে জানায়, এরপরের ঘটনাটা যদি একটু বলতেন। আসলে ওরা ফারিন যেটা বললো, ওরা তো এই যুগের ছেলে মেয়ে, ওরা সোশ্যাল মিডিয়ার সাথে যেভাবে সংশ্লিষ্ট, এটা সে শঙ্কা করতেছিল, আমাকে অফিসে যাওয়ার সময় বারণ করতেছিল। ইনফ্যাক্ট আমি তার আগের দিন বরাবরই- রাত থেকে তার মনটা ছটফট হ্যাঁ, করছিল। আমি বরাবরই ওই একটু বায়না করে যে বাবা আজকে যেও না, এইরকম মিন করে আমি ওকে গুরুত্ব না দিয়ে আমি চলে যাই অফিসে। জি আমি যখন বাইরে বের হলাম, আমার বেরিয়ে আমার বাসা অফিস আমার কাছে প্রায় ওয়াকিং ডিস্টেন্স, তারপর আমি বের হয়ে রাস্তায় যেমন দেখলাম যে একটু অন্যরকম পরিবেশ, থমথমে ভাব। এর মধ্যে মেডিকেলের স্টুডেন্টরা দেখলাম, একটা মেডিকেল স্টুডেন্টরা ইউনিফর্ম পরে মিছিল করে বের হয়ে আসতেছে। তখন আমার কাছে কেন যেন একটু মনে ধাক্কা লাগলো যে আজকে মনে হয় পরিস্থিতিটা ঢাকা শহরে ভালো যাবে না। ওই পর্যায়ে আমি অফিসে উঠলাম, আমার অফিসে উঠে কাজকর্ম করতেছি। তো এক পর্যায়ে আমাকে ওর এক ফ্রেন্ড ফোন দিল, তখন 2:33, দুপুর 2:33 আমাকে ফোন দিল। তো আমি মানে বাসায় আসবো তখন প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে ফোনটা যখন আসলো যে আঙ্কেল ফারহান তো গুলিবিদ্ধ হয়েছে। জি তো যখন এই কথাটা শুনলাম, আমার মানে পায়ের নিচের মাটি, আকাশ, মাথার উপর আকাশ সব যেমন সরে গেলো, আমি একদম নিথর হয়ে যাচ্ছি। তখন আমি যে কি করব, আমি মানে বাসায় যদি ফোন করি ওরা তো নিতে পারবে না জিনিসটা। তো যেহেতু বাসা কাছে, আমি চিন্তা করলাম যে এই ওয়েতেই তো আমি যে স্পটটা শুনলাম যে 27 নম্বরে আছে। জি জি আমি বাইরে তখন অফিস থেকে আমি নেমে রাস্তায় যে একটা বিভৎস অবস্থা, মানে ওইখানেই শুরু হয়ে গেছে পরিস্থিতি। মানে মনে হয় যে পুরো 71-এর রণক্ষেত্র। যদিও আমি 71-এর যুদ্ধ দেখিনি, তখন 71-এ আমার জন্ম, কিন্তু যেটা শুনেছি বা আমরা দেখেছি, মানে 71-কেও মনে ছেড়ে যায় এরকম একটা অবস্থা। তো আমি আর গাড়ি নেওয়ার সাহস পেলাম না। গাড়ির চাবি এবং ড্রাইভারকে বেশি রেখে আমি বললাম যে তোমরা থাকো, আমি ফোন মানে আমি ফোনে যার ডিরেকশন দিই সেভাবে তোমরা মুভ করবা। জি তো আমি এক পর্যায়ে কিছু হেঁটে, কিছু দৌড়ে, কিছু রিক্সায় 27 নম্বরে ভেঙে ভেঙে যাচ্ছিলেন। জি কারণ রাস্তাঘাট তো সব ব্লকে, সব ব্লকে। হ্যাঁ কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। জি আর অফিসে বসে তো আমি এরকম পরিস্থিতি বুঝতে পারি নাই। আমি তখন মানে দৌড়ে হেঁটে কোনো রকম এগোচ্ছি। এর মধ্যে আরেকটা ফোন আসলো, বললো যে আমরা ফারহানকে সিটি হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনি সিটি হসপিটালে চলে আসেন। যাই হোক, সিটি হসপিটালে যখন গেলাম, ওখানে তো যাওয়ার পরে যা দেখলাম সেটা তো আসলে কোনো দিন আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। মানে একটা স্বাধীন দেশে এরকম নিষ্পাপ বাচ্চাদের উপরে কিভাবে টর্চার করা হয়েছে। আপনি গিয়ে তখন কি জীবদ্দশা পেয়েছিলেন? পাইনি। আচ্ছা, আপনার কাছে আমরা আবারও আসবো।